চৌকাঠে পা রাখতেই শুনলাম সোল্লাসে ডাকছেন প্রফেসর নাটবল্টু চক্র। এসো দীননাথ, এসো, তোমার জন্যেই বসে আছি এতক্ষণ। রীতিমতো ঘাবড়ে গেলাম। একে অমাবস্যার রাত, তার ওপর লোডশেডিং। অবশ্য এমার্জেন্সি লাইট জ্বলছে টেবিলের ওপর, কিন্তু প্রফেসর ঘরে নেই। ঘর একদম ফাঁকা। বুড়ো মানুষ, কদিন দেখাও হয়নি। কি এক বিদঘুটে গবেষণা নিয়ে দারুণ ব্যস্ত। টেলিফোন করে জানতে চেয়েছিলাম গবেষণা কি ধরনের। উনি গাঁ গাঁ করে চেঁচিয়ে বলেছিলেন, ভূত নিয়ে, প্রেত নিয়ে হয়েছে, খবরদার, যদি ফের ডিস্টার্ব করবে তো টেলিফোন ছুঁড়ে মারব। তাই থেমে গেলাম, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম শূন্য ঘরটার দিকে। সঙ্গে সঙ্গে শুনলাম পৈশাচিক হাড় হিম করা অট্টহাসি ঘরের মধ্যে থেকে। ঠকঠক করে হাঁটু কাঁপতে লাগলো আমার। গলা দিয়েও নিশ্চয়ই গো আওয়াজ বেরিয়ে এসেছিল, কেননা হাসি থামিয়ে বিকট হেঁড়ে গলায় বললেন প্রফেসর, তবে যে ছোকরা, খুব বড়াই করতে ভয় ডর নেই তোমার প্রাণে। কোথায় আপনি? এই তো ঘরের ঠিক মাঝখানে। ঘরের মাঝখানে তো শুধু একটা চেয়ার, কেউ বসে নেই সেই চেয়ারে। আচম্বিতে চেয়ারটা উঠে পড়ল শূন্যে, শূন্য পথেই উত্তাল পাক্ষে ঠকাস করে পড়ল মেঝেতে। পেছন ফিরে চম্পট দিতে যাচ্ছি, খপ করে কে যেন কাঁধ চেপে ধরল পেছন থেকে। ব্যাস, বিকট চিৎকার ছেড়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে দেখলাম ঘরে আলো জ্বলছে। প্রফেসর স্মেলিং সল্টের শিশি ধরে আছেন আমার নাকের সামনে। মুখখানা গম্ভীর, রক্ত চড়ে গেল মাথায়। তড়াক করে উঠে বসে তারস্বরে বললাম, ভয় দেখালেন কেন? কাষ্ঠ হাসি হেসে প্রফেসর বললেন, একটু রসিকতা করতে গেছিলাম। সত্যি অদৃশ্য হয়েছিলেন নাকি? সত্যি। কিভাবে? তার আগে একটা কাহিনী বলতে হয়, শুনবে? প্রফেসর যা বললেন তা শুনে একেবারে হতবম্ব হয়ে গেলাম। জিব্রাল্টার অন্তরীপ আর মেক্সিকো উপসাগরের মাঝামাঝি জায়গায় শুধুই আটলান্টিক মহাসমুদ্র। হাজার হাজার মাইল ব্যাপী নিঃসীম শূন্যতা, জল আর জল। বড়ই রহস্যময় এলাকা। বহু বছর ধরেই অনেক গল্প কথা শোনা যায় রহস্য থমথমে এই তল্লাট ঘিরে। ক্যাপ্টেন ডেভিড অ্যামোরি রবসন স্টিমশিপ জেসমন্ড চালিয়ে যাচ্ছিলেন আটলান্টিকের ঠিক এই জায়গা দিয়ে, আজ থেকে 100 বছর আগে। ডেকে দাঁড়িয়ে অবিশ্বাস্য কাহিনীগুলোর কথাই ভাবছিলেন ক্যাপ্টেন। মধ্য অতলান্তিকের এই অঞ্চলেই জলতলে কবর রচনা করেছে সুদূর অতীতের এক মহাদেশ, আটলান্টিস। হ্যাঁ, এইখানেই হাজার হাজার বছর আগে প্রকৃতির রুদ্র রোষে সলিল সমাধি ঘটেছিল আটলান্টিসের। জ্ঞান বিজ্ঞানে চূড়ান্ত উন্নতি ঘটানোর পর নাকি একদিন এক রাতেই তলিয়ে গিয়েছিল বিরাট সেই মহাদেশ। আমেরিকার ত্রিকালজ্ঞ সাইকিক এডগার কেসি তার তৃতীয় নয়নে প্রত্যক্ষ করেছেন আটলান্টিসের ধ্বংসদৃশ্য। জেনেছেন মূল কারণ। জ্ঞান বিজ্ঞানে সমুন্নত আটলান্টিয়ানরা বিস্ফোরক বিদ্যুৎ আবিষ্কার করেছিল। ভয়ানক এই বিদ্যার অবাধ চর্চার ফলেই নাকি পাতাল আধারে সঞ্চিত বিস্ফোরক বিদ্যুৎ ফেটে উড়িয়ে দেয় গোটা মহাদেশটাকে। এবং ঠিক এই জায়গায়, এখন যেখানে হাজার হাজার মাইল ব্যাপী নোনা জল ঝোড়ো হাওয়ায় ফুঁসছে, নাচছে, ঢেউয়ের মাথায় মুকুট পরাচ্ছে,
বিস্ফোরণটা ঘটেছিল নাকি ব্ল্যাক ম্যাজিকের বেপরোয়া চর্চার ফলে। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ডাকিনী বিদ্যা। ব্যঙ্গের হাসি ফুটে ওঠে ক্যাপ্টেনের ঠোঁটের কোণে। এডগার কেসি এই বিষয়টা আরও একটু স্পষ্ট করে বললে বোঝা যেত। ডাকিনী বিদ্যার প্রয়োগ বিস্ফোরক বিদ্যুতে বিস্ফোরণ ঘটালো কেন? এই পর্যন্ত শুনেই বাধা দিয়েছিলাম প্রফেসরকে। বলেছিলাম, আগে বলুন দেখি, এই ক্যাপ্টেন ডেভিড রবসন মহাশয়টি কি আপনার মন গড়া? না, মৃদু হেসে বলেছিলেন প্রফেসর। জাহাজি নথিপত্র ঘাটলেই তার নাম পাবে। যা বলেছি সব অক্ষরে অক্ষরে লেখা আছে। কোথায় আছে নথিপত্র? লন্ডনের মেসার্স ওয়ার্ডস অ্যান্ড কোম্পানি নামের জাহাজ কোম্পানির দপ্তরে। মুখস্থ রেখেছেন দেখছি। ফোকলা মাড়িতে হেসে বলেছিলেন প্রফেসর। অনেক জাহাজের ক্যাপ্টেনই করেছেন রবসন, কিন্তু জেসমন্ড জাহাজে তিনি যে আশ্চর্য অভিজ্ঞতা লাভ করেছিলেন তার তুলনা নেই। বাগড়া দিও না, শুনে যাও। 1981-82 সালে ভূমধ্য সাগরের অনেকগুলো বন্দর ছুঁয়ে গেল জেসমন্ড। ফুর্তির অন্তর নেই মাঝি মাল্লাদের। কারবার ভালোই চলছে। এক একটা বন্দরে এক এক রকমের আনন্দ আর আবহাওয়া। ফেব্রুয়ারির গোড়ার দিকে মেসিনা সিসিলিতে পৌঁছল জাহাজ। শুকনো ফল তোলা হলো খোলের মধ্যে। ডেলিভারি দিতে হবে নিউ অরলিয়েন্সে। অ্যাজোরেস থেকে 500 মাইল দক্ষিণে এসে খটকা লাগলো ক্যাপ্টেন রবসনের। অতীতের আটলান্টিক নিয়ে আকাশ পাতাল চিন্তা করার সময় ধুধু জলের দিকে তাকিয়েছিলেন ক্যাপ্টেন। হঠাৎ চিন্তার রেশ কেটে গেল। এই অঞ্চলের সমুদ্রের জল বরাবরই বড় পরিষ্কার, কিন্তু হঠাৎ জল এত গাঢ় হয়ে উঠছে কেন? খরচোখে চেয়ে রইলেন ক্যাপ্টেন। মরা মাছগুলো চোখে পড়ল একটু পরেই। সদ্য মরা মাছ, রাশি রাশি, গায়ে গায়ে লেগে ভেসে আছে। যত দূর চোখ যায় মরা মাছ আর মাছ, সবই মরা। নিজের দু চোখেও যেন বিশ্বাস করতে পারলেন না রবসন। ডাক দিলেন ফার্স্ট মেটকে। মরা মাছের ভাসমান পুঞ্জ দেখে হতবম্ব হয়ে গেলেন ভদ্রলোক। ফিস ফিস করে রবসনের কানের কাছে তিনি বললেন, ভুতুড়ে কাণ্ড স্যার। আটলান্টিয়ানদের প্রেতাত্মারা নাকি আজও টহল দিয়ে বেড়ায় এখানে। চোপড়াও। রীতিমতো রেগে গিয়েছিলেন ক্যাপ্টেন রবসন, কিন্তু মাইলের পর মাইল মরা মাছের পিণ্ড ঠেলে এগিয়েও শেষ দেখতে পাচ্ছেন না তিনি। সন্ধ্যা হলো। জাহাজের সকলেই বেশ ভয় পেয়েছে, আর এগোতে চাইছে না। রাতের অন্ধকারে না জানি কি বিভীষিকা ঝাঁপিয়ে পড়ে জাহাজের ওপর। কিন্তু অটল রইলেন ক্যাপ্টেন রবসন। এ রহস্যের শেষ না দেখে তিনি ছাড়বেন না। তা ছাড়া নিউ অরলিয়েন্সে তাকে পৌঁছতেও হবে নির্দিষ্ট সময়ে। ঘুরপথে গিয়ে দেরি করার কৈফিয়ত ওপরওয়ালা মানবে কেন? হুকুম দিলেন ফার্স্ট মেটকে, সারা রাত এভাবেই চলুক জাহাজ, নতুন কিছু ঘটলেই ডাকবেন। ভোরের দিকে রবসনের ঘুম ভেঙে গেল দরজার ওপর দুমদাম শব্দে। সেই সঙ্গে ফার্স্ট মেটের তারস্বরে চিৎকার, ক্যাপ্টেন, শিগগির আসুন! ধর্মর করে উঠে পড়লেন ক্যাপ্টেন। ঘরের ভেতর থেকে মহা উদ্বেগে বললেন, হয়েছেটা কি? ডাঙা, ডাঙা! পাগল হয়ে গেলেন নাকি ফার্স্ট মেট? আটলান্টিকের এই জায়গায় কয়েক হাজার মাইল ধরে শুধু নোনা জল ছাড়া আর কিছুই দেখতে পাওয়ার কথা নয়। ডাঙা দেখছেন কোথায়? ঝটপট জামা কাপড় পরে বেরিয়ে এলেন ক্যাপ্টেন রবসন। দু চোখ রোগড়ে তাকালেন সামনের দিকে। যা দেখলেন তা তাঁর লোম খাড়া করার পক্ষে যথেষ্ট। এ কি? এখানে দ্বীপ এলো কোত্থেকে?
বেশ কয়েকটা উঁচু পাহাড় চূড়াও দেখা যাচ্ছে। প্রতিটা চূড়া থেকে তাল তাল ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে আকাশে। হুঁশিয়ার হলেন ক্যাপ্টেন। চোরা পাহাড় থাকতে পারে, গতিবেগ কমানোর হুকুম দিলেন। তখনই সীসার ওজন ডুবিয়ে দেওয়া হলো জলটা কতটা গভীর দেখার জন্যে। ঘাবড়ে গেলেন ক্যাপ্টেন। জল মাত্র 300 ফুট গভীর। পর্বতময় প্রেতচ্ছায়ার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন ক্যাপ্টেন। এতদিন যা কিছু শুনেছিলেন তা কি তাহলে মিথ্যে নয়? নইলে এমন অলৌকিক কাণ্ড ঘটবে কেন? দ্বীপ থেকে 10 মাইল দূরে এসে আর এগোতে সাহস পেলেন না রবসন। জল সেখানে মাত্র 40 ফুট গভীর। সব কটা ইঞ্জিন বন্ধ করে দিয়ে নোঙর ফেলার হুকুম দিলেন। ডাকলেন 3rd অফিসারকে। টম, বোট নামাও। 3rd অফিসার আর জনা কয়েক খালাসিকে নিয়ে ক্যাপ্টেন রবসন রওনা হলেন রহস্যময় দ্বীপের দিকে। কিছু দূর যেতেই দেখলেন অনেকখানি চ্যাটালো জায়গা জুড়ে ছড়িয়ে আছে আগ্নেয় আবর্জনা, লাভা, পাথর, ছাই, পিউমি স্টোন। বেশ কয়েক মাইল দূরে উঁচু মালভূমির শেষ প্রান্তে দেখা যাচ্ছে ধূমায়িত শিখর শ্রেণী। পুরো জায়গাটা খাঁ খাঁ করছে, প্রাণের সাড়া নেই কোথাও। থ হয়ে রবসন দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। তারপর হাঁক ডাক দিয়ে খালাসিদের নৌকো থেকে নামিয়ে রওনা হলেন দ্বীপের ভেতর দিকে। পা আটকে যেতে লাগলো বড় বড় গোল পাথরে। গোড়ালি মচকে গেল ফেটে যাওয়া পাথরের খাঁজে। এমন সময় একটা ঘটনা ঘটল। একজন খালাসি নৌকোর আকশিটা দিয়ে পাশের পাথরে খোঁচা মেরেছিল নার্ভাসভাবে। আচমকা আকশির ডগায় উঠে এলো একটা পাথর। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ক্যাপ্টেন দেখুন! চমকে উঠে দৌড়ে গেলেন ক্যাপ্টেন। খুবই সামান্য বস্তু, কিন্তু অতীব তাৎপর্যময়। একটা তীরের ফলা, ফ্লিন্ট পাথর দিয়ে তৈরি। এ জিনিস এখানে এলো কোত্থেকে? রবসনের চমক ভাঙল 3rd অফিসারের উত্তেজিত কণ্ঠস্বরে। স্যার, চারপাশটা খুঁজে দেখব? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। গাইতি আর কোদাল নিয়ে এসো নৌকো থেকে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুটো বিশাল পাথরের দেওয়াল। নিঃসীম উত্তেজনায় ক্যাপ্টেন আর তার দলবল ঝপাঝপ কোদাল আর গাঁইতি চালিয়ে গেলেন সারাটা দিন। পথ পরিষ্কার করে হাত 10 নামতেই দেখতে পেলেন একটা প্রকাণ্ড পাথরের দরজা। দরজার গায়ে সাংকেতিক ছবিগুলোর দিকে অনেকক্ষণ চেয়েছিলেন ক্যাপ্টেন। মিশরীয় চিত্রময় অক্ষরের মতো দেখতে অনেকটা, কিন্তু আরো দুর্বোধ্য। দরজার ওপারে একটা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠটা বিচিত্র। বাইরে থেকে সামান্য আলো আসছিল গলিপথ আর দরজার ফাঁক দিয়ে। আবছাভাবে দেখা যাচ্ছিল এক অসাধারণ সংগ্রহশালা। ঘরের ঠিক মধ্যিখানে রয়েছে প্রস্তর নির্মিত এক বিশাল শবাধার। মেঝেতে ছড়িয়ে রয়েছে বিস্তর আংটি, বলয়, হাতুড়ি আর পাথরের যন্ত্রপাতি। সবচেয়ে তাজ্জব হলেন ক্যাপ্টেন পাথরের শবাধারটা খোলার পর। প্রথমত, এই আকারের শবাধার তিনি জীবনে দেখেননি। আকারে তেকোনা বাক্সের মতো। সবাই মিলে চেষ্টা করতে কড়কড় শব্দে বিষম ভারী ডালা উপরে উঠে একদিকে হেলে গিয়েছিল আপনা থেকেই। যেন অদৃশ্য কবজা আছে পাথরের মধ্যে। শুধু কবজা নয়, গোপন স্প্রিংও যে আছে ভেতরে তা জানা গিয়েছিল অনেক পরে। শবাধারের মধ্যে ছিল একটা মমি। মমি? হ্যাঁ, মিশরে যেরকম মমি দেখা যায়। আর মমির দুপাশে ছিল দুটো বিশাল ফুলদানি। ফুলদানি? চোখ বড় বড় করে প্রফেসর বললেন, ওই তো তোমার মাথার কাছেই রয়েছে।
সচমকে ঘরে বসেছিলাম আমি। খাটের মাথার দিকে একটা টেবিল, টেবিলের ওপর দুটো ফুলদানি, লম্বায় প্রায় 1.5 ফুট, খোদাই করা পশু ও পাখি আর বিস্তর সাংকেতিক অক্ষর। ক্ষীণ কণ্ঠে বললাম, কি ছিল প্রফেসর তার মধ্যে? সঙ্গে সঙ্গে জবাব দিলেন না প্রফেসর, চেয়ে রইলেন এক দৃষ্টে আমার দিকে। তারপর আস্তে আস্তে বললেন, তার আগে রবসনের শেষ কাহিনীটা বলেন। রহস্যময় দ্বীপের পাতাল প্রকোষ্ঠ থেকে সব জিনিসই জাহাজের খোলে তুলে আনলেন ক্যাপ্টেন রবসন। তার আন্তরিক ইচ্ছে ছিল আরো দিন কয়েক দ্বীপে অভিযান চালানোর, আরো দুষ্প্রাপ্য সামগ্রী উদ্ধার করার। কিন্তু কর্তব্যের উদ্বেগ মাথায় নিয়ে অজানা দ্বীপের রহস্য ভেদ করা যায় না। তাই ঠিক করলেন নিউ অরলিয়েন্সে মালটা খালাস করে ফেরার পথে আশ মিটিয়ে অভিযান চালাবেন। দ্বীপের অবস্থানটা লিখে রাখলেন লগবুকে। কিন্তু ফেরার পথে অবাক বিস্ময়ে দেখলেন কোথায় কি দ্বীপ হাওয়ায় মিলিয়ে গেছে। অসীম জলরাশি থই থই করছে সেখানে। সে কি, তবে কি সবটাই রবসনের বানানো গল্প? অনেকে তাই বলে, তবে আরও কয়েকটা জাহাজ নাকি মরা মাছের দঙ্গল দেখেছে। আর মিথ্যেই যদি হবে তো ওই ফুলদানি দুটো আমি পেলাম কি করে? সভাদারটাকেই বা উদ্ধার করলাম কেন? চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার। সভাধার উদ্ধার করেছেন? মমি সমেত? হ্যাঁ, মমি সমেত। কোথায়? একদৃষ্টে আমার দিকে চেয়ে রইলেন প্রফেসর। সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। তারপর আস্তে আস্তে বললেন, ডারহামের একটা গ্রামে, গ্রামটার নাম জ্যারো। সেটা আবার কোথায়? করুণার চোখে তাকালেন প্রফেসর। ইংল্যান্ডে। জ্যারো হলো গিয়ে রবসনের জন্মস্থান। সেখানে খোঁজ খবর নিলাম নানান কিউরিও শপে। শুনলাম 100 বছর আগে খান কয়েক দুষ্প্রাপ্য মিশরীয় সামগ্রী রবসন বেচেছেন তাদের কাছে। মিশরীয় সামগ্রী? রবসন ওই নামেই চালিয়েছেন জিনিসগুলোকে। দেখতে অনেকটা প্রাচীন মিশরীয় জিনিসের মতো কিনা, তাই। খাবি খেতে খেতে বললাম, আপনি তাহলে মানছেন আটলান্টিস ছিল? হেঁয়ালির হাসি হেসে প্রফেসর বললেন, আটলান্টিস ছিল কিনা 2000 বছরেও তা সঠিক জানা যায়নি, তবে তার কিছুটা অন্তত সত্যি বলে মনে হয়েছে ডারহাম থেকে জিনিসগুলো নিয়ে এসে গবেষণা করার পর। তার মানে? উত্তরে প্রফেসর যা বললেন তা নিঃসন্দেহে রোমহর্ষ। ডারহ্যামের কিউরিও দোকানদার প্রফেসরের কৌতূহলে জল ঢেলে দিয়ে বলেছিলেন, পাগল হয়েছেন? ওই ভুতুড়ে কফিন নিজের দেশে নিয়ে যাবেন? প্রফেসর জিজ্ঞাসা করেছিলেন, ভুতুড়ে কফিন বলছো কেন? সাংঘাতিক কাণ্ড মশাই, ওই তো গোরস্থানে মাটি চাপা দিয়ে রেখেছি। সাংঘাতিক কাণ্ড কি তা বলবে তো? বললে কি বিশ্বাস হবে? লোকে যা বিশ্বাস করে না আমি তা করি। লোকে যার মানে খুঁজে পায় না আমি তার ব্যাখ্যা খুঁজে দিই। তার মানে আপনি বিজ্ঞানী? শত্রুরা তাই বলে। এ ব্যাপারে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, সেরফ ভুতুড়ে ব্যাপার। কীরকম? আরে মশাই, দিন দুপুরে খটখট রোদ্দুরে তালা দেওয়া কফিন থেকে মমি উধাও হয়ে যায়, আবার এক সময় দেখা যায় মমি রয়েছে ভেতরে। এমন তাজ্জব ব্যাপার শুনেছেন কখনো? অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুতই তো, তাই বলছিলাম মাটির তলায় যা আছে তা মাটির নিচেই থাক। সেই রাতেই কিন্তু গোরস্থান থেকে উদ্ধাও হয়ে গেছিল তেকোনা সমাধার। অনেক কলকাঠি নেড়ে জিনিসটাকে কলকাতায় এনেছিলেন প্রফেসর। তারপর থেকেই শুরু হয় তার গবেষণা। রাতের অন্ধকারে সমাধার এসেছিল প্রফেসরের বাড়িতে। লোকজন বিদায় নিলে প্রফেসর গিয়ে দাঁড়ালেন রহস্যময় কফিনের সামনে।
কালো বনাত দিয়ে মোড়া আগাগোড়া। ব্যবস্থাটা তিনিই করেছিলেন যাতে বাইরের আলো সবাধার স্পর্শ না করে। বনাত কেটে কফিনটাকে সরিয়ে রাখলেন একপাশে। পাথরের ডালার খোদাই করা ছবি অক্ষর নিয়ে মাথা ঘামালেন কিছুক্ষণ, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। শেষে একটা টুলে বসে রইলেন 5 মিনিট। তারপর ডালাটা খুলবার চেষ্টা করলেন, পারলেন না। ঠিক করলেন সকাল হলেই আমাকে ডেকে পাঠাবেন। প্রফেসরের ঘুম ভেঙেছিল একটু বেলায়। ধড়মড় করে উঠে নিচে নেমে এলেন। জানলার শার্সি দিয়ে রোদ এসে পড়েছে সবাধারে। সবাধার খুলে গেছে আপনি আপনি, এবং আশ্চর্য ব্যাপার, ভেতরে মমির চিহ্ন মাত্র নেই। দুপুরবেলা 5 রকম চিন্তায় ঘুমিয়ে পড়েছিলেন প্রফেসর। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কে যেন বালিশ ধরে টানাটানি করছে। উঠে পড়ে দেখলেন মনের ভুল, কেউ নেই। বালিশটা কিন্তু বেঁকে রয়েছে। হঠাৎ নজরে পড়ল বালিশের তলা থেকে তার ইলেকট্রনিক রিস্ট ওয়াচ আর ক্যালকুলেটরটা উধাও। ঘরের দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ। উঠে পড়লেন প্রফেসর। তখন বিকেল হতে চলেছে। নেমে এলেন একতলায়, ঢুকলেন সবাধার যে ঘরে আছে সেই ঘরে। দেখলেন সবাধারের ডালাটা একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। 3 লাফে গিয়ে পাশের টুলটা তুলে তার ফাঁকে ঢুকিয়ে দিয়েছিলেন প্রফেসর, এবং স্তম্ভিতের মতো চেয়েছিলেন সবাধারের ভেতরে। দেখলেন উধাও মমি দিব্যি টান টান হয়ে শুয়ে আছে। না, ভয় পাননি প্রফেসর, দুরন্ত কৌতূহল হয়েছিল। ফাঁক দিয়ে হাত গলিয়ে টেনে বার করেছিলেন ফুলদানি দুটো। উপুড় করতেই একটার মধ্যে থেকে ঠকাস করে পড়ল খুব সম্ভব প্ল্যাটিনামের তৈরি একটা বালা আর তার ইলেকট্রনিক রিস্ট ওয়াচ। আর একটার মধ্যে থেকে বের হলো একেবারেই অজানা ধাতুর একটা বালা আর তার ইলেকট্রনিক ক্যালকুলেটর। প্রফেসর মনে মনে ভেবেছিলেন, এ কিরকম মমি, অশরীরীর মতো ঘোরাফেরা করে দিনের বেলায়, চুরি করে ইলেকট্রনিক জিনিস, ভারী আশ্চর্য তো। বালা দুটো নিয়ে ল্যাবরেটরিতে চলে এলেন প্রফেসর। কফিনের ডালা আধ খোলা পড়ে রইল, দরজাও খোলা। দু হাতে দুটো বালা নিয়ে ধ্যানমগ্ন ঋষির মতো অজানা ধাতু আর তাদের বিবিধ শক্তির রহস্য জানতে পরীক্ষার পর পরীক্ষা করে গেলেন। রাত ফুরিয়ে গেল। রোদের ধারা নামল ল্যাবরেটরির মধ্যে। প্রফেসরের কিন্তু হুঁশ নেই। হঠাৎ একটা গুরুভার পদশব্দে টনক নড়ল তার। ধূপ 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 শব্দে যেন হাতি চলে বেড়াচ্ছে করিডোরে। শব্দটা এগিয়ে আসছে তার ল্যাবরেটরির দিকেই। দীর্ঘকায় একটা মূর্তি ক্ষণেকের জন্য দেখতে পেয়েছিলেন প্রফেসর। পরক্ষণেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল অত্যুজ্জ্বল আলোকে। সংবিত ফিরে পেতে ভয়াবহ সেই পদশব্দ আর শুনতে পাননি। দীর্ঘকায় বিরাটাকার আকৃতিটাও অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই সঙ্গে অদৃশ্য হয়ে গিয়েছিল ক্রুসিবল থেকে বালা দুটো। সবাধার যে ঘরে আছে সে ঘরে প্রফেসর আর যাননি। গিয়েছিলেন অন্ধকার গাঢ় হতে। আলো জেলে দেখলেন অনুমান তার মিথ্যে নয়। বন্ধ রয়েছে সবাধারের ডালা, অর্থাৎ পলাতক মমি আবার ফিরে এসেছে নিজস্ব আলোয়। সমস্ত শক্তি দুহাতে নিয়ে এসে প্রফেসর কফিনের ডালা খুললেন। ফুলদানি দুটো টেনে আনলেন বাইরে। দেখে নিলেন ভেতরে রয়েছে বালা আর চোরাই মাল।
তারও ঘণ্টাখানেক পরে আহ্লাদে আটখানা হয়ে ফোন করে ডেকে আনলেন আমাকে এবং দেখালেন অদৃশ্য হয়ে যাওয়ার লোমহর্ষক ম্যাজিক। বুক ধড়াস করেছিল আমার। চিচি করে বললাম, প্রফেসর, এই নিশ্চয়ই আটলান্টিয়ানদের ব্ল্যাক ম্যাজিক। কি কাজ অতীতকে ঘাঁটিয়ে? ননসেন্স, ব্ল্যাক ম্যাজিক আবার কি? এমন একটা আবিষ্কার তারা করেছিল যা গুপ্ত শক্তির মতোই, আটলান্টিস তলিয়ে না গেলে কালে কালে তার প্রকাশ ঘটত। কিন্তু কি সেই শক্তি? দীননাথ, আমি তা ধরতে পেরেছি। পেরেছেন? লাফিয়ে উঠলাম। ডানহামের ওই বিটকেল দোকানদারটা যখনই বলেছিল দিন দুপুরে মমি উধাও হয়ে যায় বন্ধ কফিন থেকে, তখনই আঁচ করা উচিত ছিল আমার। ফ্যাল করে চেয়ে রইলাম। বুড়ো সত্যি পাগল হয়ে গেল নাকি? অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন প্রফেসর। আচমকা আমার দিকে তাকিয়ে বললেন, ট্রায়াঙ্গেল, চির রহস্যময় ত্রিভুজ। আটলান্টিয়ানদের তথাকথিত ব্ল্যাক ম্যাজিকের কিছুটা রয়েছে এই ট্রায়াঙ্গেল মিস্ট্রির মধ্যে। ট্রায়াঙ্গেল? প্রফেসরের অকস্মাৎ বাক্যধারায় থতমত খেয়ে যাই আমি। জ্যামিতির ত্রিভুজ বলতে তিনটে ভুজ আর তিনটে কোণ। অবশ্য কিছু মানুষ মনে করেন ত্রিভুজ একটা নিছক আকার নয়, এর মধ্যে বিধৃত রয়েছে অজ্ঞাত প্রচণ্ড শক্তি। আটলান্টিয়ানরা সমাধান করেছিল এই ত্রিভুজ রহস্য, তাই তারা সমাধার তৈরি করেছিল ত্রিভুজের আকারে। এরপর হঠাৎ প্রফেসর উঠে বললেন, দেখবে এসো। একতলায় তালা খুলে ঘরে ঢুকলেন প্রফেসর। পেছন পেছন আমি। প্রস্তর সমাধার রয়েছে এইখানে। প্রফেসরের দুহাতে দুটো ফুলদানি। আমাকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, আলোটা জ্বালো। আলো জেলে দেখলাম কালো বনাত দিয়ে পরিপাটি করে প্রস্তর সমাধারকে মুড়ে রেখেছেন প্রফেসর। কালো বনাত কেন প্রফেসর? মমি যাতে আবার না পালায়। তার মানে কালো বনাতের মধ্যে দিয়ে সূর্যের আলো সবাধারে পড়বে না, তাতে গোপন স্প্রিংও কাজ করবে না, ফলে ডালাও খুলবে না। ডালার তিন কোণে কতগুলো ত্রিভুজ দেখিয়ে প্রফেসর বললেন, কাছে এসো দীননাথ, দেখেছ ত্রিভুজের জায়গাগুলোয় পাথরে ফুটো, সূর্যের আলো ঢোকার ব্যবস্থা। ত্রিভুজের আকারে আলো গিয়ে পড়বে ভেতরে শোয়ানো মমির তিন জায়গায়। তারপর মমি চাপ দেবে স্প্রিংয়ে, খুলে যাবে ডালা, তখন বাইরে বেরিয়ে আসবে সে। ধাঁ করে বলে উঠলাম আমি, কিন্তু বন্ধ ঘরের বাইরে যাবে কি করে? আস্তে আস্তে আমার দিকে ঘুরে দাঁড়ালেন প্রফেসর। বললেন, রহস্যটা বুঝতে পেরেছি বলেই তোমাকে ভয় দেখাতে পেরেছিল। আটলান্টিয়ানরা এমন দুটো ধাতু আবিষ্কার করেছিল যা ধারণ করলে অণু পরমাণুর মধ্যে এমন পরিবর্তন আসে যে অদৃশ্য হয়ে যাওয়া যায়, এমনকি নিরেট দেওয়ালের মধ্যে দিয়েও সশরীরে বেরিয়ে যাওয়া যায়। প্রফেসর একটা ফুলদানির মধ্যে হাত গলিয়ে দিলেন, টেনে আনলেন একটা বালা, প্ল্যাটিনামের মতোই ঝকঝকে। আমার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে গলিয়ে দিলেন ডান হাতের কবজিতে। অমনি আর দেখতে পেলাম না প্রফেসরকে। ভীষণ আঁতকে উঠে তারস্বরে চিৎকার করে উঠেছিলাম, প্রফেসর, প্রফেসর, প্রফেসর ফিরে আসুন। দৃশ্যমান হলেন প্রফেসর, মুখে মিটিমিটি হাসি, হাতের চেটোয় সেই বালা। এরপর অন্য ফুলদানিটায় হাত গলিয়ে টেনে আনলেন আর একটা অদ্ভুত ধাতু দিয়ে তৈরি বালা।
আমার চোখের দিকে তাকিয়ে প্রফেসর বালা গলিয়ে দিলেন বাঁ হাতের কবজিতে। তারপর হন হন করে এগিয়ে গেলেন দেওয়ালের দিকে। সামনে দেওয়াল দেখে থামলেন না, শরীরটা ঢুকিয়ে দিলেন দেওয়ালের মধ্যে। ঘরে আর প্রফেসর নেই। একটু পরে দেয়াল দিয়ে বেরিয়ে সশরীরে এসে প্রফেসর বললেন, বুঝলে তো মমি কি করে অদৃশ্য হয়ে যায়, বন্ধ ঘরের ভেতর থেকে বেরিয়ে যায়? কিন্তু 12,000 বছর আগেকার একটা মমি। বৎস দীননাথ, আসল ব্যাপারটা এইবার শোনো। ওটা মোটেই মমি নয়, রোবট। রোবট, হ্যাঁ, কলের মানুষ। সূর্যের আলো ত্রিভুজাকারে রোবটের দেহের অংশ বিশেষে পড়লেই কলকবজা চালু হয়ে যায়। তুমি আসার আগেই ছুঁচ ঢুকিয়ে দেখে নিয়েছি। ন্যাকড়ার পট্টিটা চোখে ধোকা দেওয়া ছাড়া কিছুই নয়। হাঁ হয়ে বসে রইলাম। পরদিন সকালে টেলিফোন পেয়ে ছুটে গেলাম প্রফেসরের বাড়ি। মুখ চুন করে তিনি বসে আছেন একতলার সেই সমাধারের ঘরে। জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে সমাধারে। ডালা খোলা, ভেতরে কোনো মমি নেই, ফুলদানি দুটো নেই। পালিয়েছে, ছোট্ট করে বললেন প্রফেসর। কিভাবে? বোকার মতো প্রশ্ন করি আমি। কালো বনাত দিয়ে মুড়তে ভুলে গেছিলাম, একরাশ হতাশা ভরা গলায় প্রফেসর বললেন। সকালের রোদ পেয়েই জ্যান্ত হয়ে লম্বা দিয়েছে। আর কি ফিরবে? না, মমি রোবট আর ফেরেনি। বোধহয় প্রফেসরের মতলব আঁচ করেই পালিয়েছে। কে জানে সেই সমুদ্রের তলায় কিনা। তবে আমার দুশ্চিন্তা তোমাদের নিয়ে। হঠাৎ যদি দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ে তোমাদের পড়ার ঘরে। তারপরেও সুস্থ থাকলে প্রফেসর নাটবল্টু চক্রকে খবর দিও। উনি সেই আশাতেই হাপিত্তেশ করে বসে আছেন। শুনছিলেন কল্পবিজ্ঞানের মহারথী অদৃশবর্ধনের লেখা ত্রিভুজ রহস্য অবলম্বনে আটলান্টিসের কফিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করুন আর সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি টিপে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আমরা এভাবেই আপনাদের মনের মতো বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের চ্যানেলে বারবার আসব। নতুন বছরের শুভেচ্ছা এবং সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে আপনাকে জানাই 32.5 ভাজার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাশে থাকুন, শুনতে থাকুন 32.5 ভাজা।